আমরা এরকম একটা অকর্মণ্য মুখ্যমন্ত্রী নিয়ে কি করব? দয়া করে শীঘ্র পদত্যাগ করুন। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কিসের জন্য অপেক্ষা করছেন? জনগণের সামনে এসে বলবেন আমি তো জানতাম না। কতদিন আর নাটক করবেন? আর একটু নাটক বন্ধ করুন না। অনেক নাটক দেখলো, ভাজা মাছটি উল্টে খেতে জানতেন না। পাপ বাপকেও ছাড়ে না। পাপ করবেন আর তার সাজা পাবেন না, তার শাস্তি হবে না। প্রতিটি স্বৈরাচারী শাসকের শেষের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। এই সামগ্রিক সমাজ ব্যবস্থার উপর আঘাত। দয়া করে আপনি যে ভুলটি করেছেন এর পাপস্খলন করুন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন, তারা যখন প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিল, এবং শুধু তাই না, এই যে ছেলেমেয়েরা আজকে বসে আছে গান্ধী মূর্তির পাদদেশে, তাদের বসার অধিকারটুকু পর্যন্ত দেননি। ডান্ডা মেরে বের করে দিতেন। বিকাশ ভবনে কুকুর ছাগলের মতো ব্যবহার করতেন। এ রাজ্যে মেধা সম্পন্ন হওয়াটা একটা অপরাধ। টাকা দেবেন, চাকরি পাবেন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি মৌমিতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। সরাসরি চলে যাব তার কাছে। এই মুহূর্তে দলের সমস্ত পদ থেকে অপসারিত করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, কি বলবেন? আমি একটাই কথা বলে শুরু করব, সেটা হলো যদি সেই নথ খসালি তবে কেন লোক হাসালি। এই কথাটা তো মহামান্য আদালত অনেকদিন আগে বলে দিয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায় আইদার তিনি নিজে স্টেপ ডাউন করে যান, অথবা মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাকে মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দিন। একটি সাংবিধানিক আদালতের প্রত্যাশা ছিল এটা। দুর্ভাগ্য হলো যে সেই সাংবিধানিক আদালতের প্রত্যাশা মাননীয় মুখ্যমন্ত্রী পূরণে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু আজকে সেটা করতে হলো। এই কথাগুলোই আমরা এতদিন ধরে বলে আসছি। মামলা যখন শুরু করেছিলাম তখন নির্দিষ্টভাবে বলে আসতাম যে দেখুন, দুর্নীতি হয়েছে, আমরা যোগ্য চাকরি প্রার্থী, আমাদের চাকরি দিন। প্রেয়ার অত্যন্ত ইনোকুয়াস ছিল, নিষ্পাপ প্রেয়ার ছিল যে আমরা যোগ্য, আমাদের চাকরি দিন। আমাদের র্যাঙ্ক এই, আমাদের র্যাঙ্ক দেখুন, আমাদের পরবর্তী এই র্যাঙ্কের ব্যক্তি তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, বা লিস্টে কোথাও নাম নেই, তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন। আজকে একটার পর একটা প্রমাণ হচ্ছে। সিবিআই নির্দেশ হয়েছে, অনারেবল জাস্টিস বাগ কমিটির রিপোর্ট আছে। জাস্টিস বাগ কমিটির রিপোর্ট কি বলছে? যে প্রায় 990টি ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। এবার নবম দশম আছে, একাদশ দ্বাদশ আছে, প্রাথমিক আছে। এতগুলো অ্যাপয়েন্টমেন্টে দুর্নীতি হয়েছে। আদালত এই দুর্নীতিকে গণ দুর্নীতি বলে অভিহিত করছে। ফলে এই কথাগুলো আজকে আদালতের দ্বারে প্রমাণ হচ্ছে, কিন্তু এরা তো প্রশাসনকে জানিয়েছিল। দুর্ভাগ্য হলো প্রশাসন সেটা কানে তুলেনি। এখন প্রশ্ন, কেন কানে তুলেনি? তাহলে কি তিনি ইচ্ছাকৃতভাবে কানে তুলেননি, নাকি তিনি জানতেন না? যদি না জেনে থাকেন সেটাতে আপনার প্রশাসনিক অদক্ষতা। যা রাজ্যে এত বড় একটা গণদুর্নীতি ঘটে গেল, হাজার হাজার কোটি টাকা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, আমরা কেউ জানি না তার পরিমাণ কত। প্রতিদিন দেখছি ভোট গণনার মতো নোট গণনা চলছে। এই টালিগঞ্জের ফ্ল্যাট থেকে এত কোটি টাকা, এই বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে এত কোটি টাকা। এই টাকাগুলো আসলো কোথা থেকে? এই টাকা দিল কে? এই টাকার বেনিফিশিয়ারি কারা কারা? এই টাকাগুলোকে নিয়ে কি করা হয়েছে? এই প্রশ্নগুলো আসবে। এবং শুধুমাত্র যেগুলো এখন চোখের সামনে দেখছেন, শুধুমাত্র সেগুলোই যে এই দুর্নীতির ফসল তা তো নয়। ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে। সেই ঘটে যাওয়া ঘটনাগুলোর পিছনে কত আর্থিক লেনদেন ছিল, এগুলো সমস্ত কিছু তদন্ত করে বের করতে হবে। আর এই তদন্তে এই জিনিস স্পষ্টভাবে সকলের সামনে আসা উচিত যে এর আলটিমেট বেনিফিশিয়ারি কে। তিনি কি চুপ ছিলেন এতদিন এই জন্যই যে তিনি সেই আলটিমেট বেনিফিশিয়ারি? প্রশ্ন থাকলো, উত্তর তাকে দিতেই হবে। ফলে এই প্রশ্ন থেকে তিনি রেহাই পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেছেন, অসাধু কাজে যুক্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ধন দেন না, সেই জন্যই তাকে তৃণমূল থেকে অপসারিত করা হয়েছে। এ তো আদালত অনেকদিন আগেই বলে দিয়েছিল। তাহলে এতদিন কি করছিলেন? আপনি কি অপেক্ষা করছিলেন কবে ঘাড় ধাক্কা খাবেন? দুর্ভাগ্য এখানেই
মুখে বলেন এক কথা আর কাজে করেন অন্য কাজ। দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতো, যে আমি গুন্ডা কন্ট্রোল করি। তাহলে আপনি গুন্ডা কন্ট্রোল করতে পারেন আর এই চোরগুলোকে কন্ট্রোল করতে পারেন না? আদালত বলেছে চাকরি চুরি হয়েছে, আমরা বাংলা প্রবাদে শুনেছি পুকুর চুরি, এখন দেখছি চোখের সামনে চাকরি চুরি। আর যারা চাকরি চুরি করলো তাদের তো চোরই বলা হবে। আপনি গুন্ডা কন্ট্রোল করতে পারেন, চোর কন্ট্রোল করতে পারেন না, জানতেও পারেন না, নাকি ওই গুন্ডা কন্ট্রোল করার মতো চোরগুলোকেও কন্ট্রোল করেন? এবং তার আলটিমেট বেনিফিশিয়ারি কে, নিশ্চিতভাবে তদন্তে বেরিয়ে আসবে। আমরা অপেক্ষা করব, নাকি তখন শেষের দিন উনি হয়তো বাবা বলে উঠবেন যে আমি তো জানতাম না, যে কথা এখন বলে উঠছে। নিশ্চিতভাবে সব জানতেন। আর নতুবা যদি না জেনে থাকেন তাহলে সেটা আপনার প্রশাসনিক অদক্ষতা, অকর্মণ্যতা। দয়া করে পদে থাকবেন না। আমরা এরকম একটা অকর্মণ্য মুখ্যমন্ত্রী নিয়ে কি করব? রাজ্যে হাজার হাজার ছেলে মেয়ে যারা বঞ্চিত হয়, রাজ্যে হাজার হাজার কোটি টাকা, কালো টাকা, সেগুলো কারোর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়, রাজ্যের একটি প্রশাসন চলে, সেই প্রশাসনের কাছে কোনো খবর থাকে না, এবং তার সেই প্রশাসনের শীর্ষ পদে আপনি অধিষ্ঠিত থাকেন। এরকম একজন অকর্মণ্য মুখ্যমন্ত্রী নিয়ে আমরা কি করব? দয়া করে শীঘ্র পদত্যাগ করুন। আমরা আর অকর্মণ্য মুখ্যমন্ত্রী চাই না। এরকম অদক্ষ মুখ্যমন্ত্রী, এরকম অকর্মণ্য মুখ্যমন্ত্রী আমরা একদম চাই না। রাজ্যের মানুষ চাইছে না। দয়া করে রাজ্যের মানুষের কথাগুলো কান পেতে শুনুন। টালিগঞ্জ বেলগড়িয়ার পর এবার অর্পিতা মুখোপাধ্যায় চিনার পার্কের ফ্ল্যাটের দিকেও ইডির নজর, এবং সেখানেও তদন্ত চালানো হচ্ছে। যত সময় যাচ্ছে আরও বেশি তথ্য সামনে আসছে। তাহলে কি আরও কোনো রাঘব বোয়ালের নাম উঠে আসতে পারে? আমি আবারও বলছি, যা দেখছেন তা হিমশৈলের চূড়া। যতগুলো অবৈধ নিয়োগ বাতিল হয়েছে, যে টাকা উদ্ধার হয়েছে, তা হিমশৈলের চূড়া মাত্র। যদি সঠিক তদন্ত হয়, আপনি আমি কেউ জানি না যে এটা কত হাজার কোটি টাকার দুর্নীতি। হ্যাঁ, আমি অত্যন্ত যুক্তিসঙ্গতভাবেই বলছি, কত হাজার কোটি টাকার দুর্নীতি। শুনলে অবাক হয়ে যাবেন, কিন্তু এটা সত্য। এবং এই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি যারা করেছেন, দিয়ে শুধুমাত্র কয়েক কোটি টাকা উদ্ধার হচ্ছে, দেখে হয়তো আমরা অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, সাধারণ মানুষ অবাক হওয়ার মতোই বিষয়। এই যখন মামলা শুরু করেছিলাম তখন সত্যি সত্যি এই আইডিয়া ছিল না। প্রতিদিন মামলা করতে যেতাম, আর এই যে নতুন নতুন দুর্নীতির খোলস খুলতো, প্রতিদিন অবাক হওয়ার মতো বিষয় ছিল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কোথা থেকে দুর্নীতি শুরু করে। ফর্ম ফিল আপের স্টেজ থেকে দুর্নীতি শুরু করে। ভাবুন, একটা ফর্ম ফিল আপ, সেখান থেকে দুর্নীতি শুরু করে। দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটি প্রশাসন চালাচ্ছেন, আর বলছেন আমি সেই প্রশাসনের শীর্ষ পদে অধিষ্ঠিত থেকেও আমার কাছে কোনো খবর ছিল না। কেন এত অকর্মণ্যতা? কেন এত অদক্ষতা? তাহলে আপনি এত একদম অদক্ষ প্রশাসক। দয়া করে আবারও বলছি, পদত্যাগ করুন। এরকম অদক্ষ প্রশাসক থাকার কোনো প্রয়োজন নেই, এরকম অদক্ষ মুখ্যমন্ত্রী থাকার কোনো প্রয়োজন নেই। এতদিন পরে বলছেন তিনি ক্যাবিনেট থেকে তাকে সরিয়ে দিয়েছেন। পরেশচন্দ্র অধিকারী কে? আজ পর্যন্ত তো সরাননি। সেই আদালতেরই অবজারভেশন অর্ডারের অংশ। সাংবিধানিক আদালত প্রত্যাশা করেন এই পরেশচন্দ্র অধিকারীকে মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দেবেন, অথবা তিনি নিজে স্টেপ ডাউন করে যাবেন। তিনি নিজে স্টেপ ডাউন করেছেন, পরেশচন্দ্র অধিকারী না করেননি। মাননীয় মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়েছেন, না সরিয়ে দেননি। এখন প্রশ্ন হলো, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কিসের জন্য অপেক্ষা করছেন? কবে ওই কারোর হেফাজতে যাবেন, সে আবার ওই হুইল চেয়ারে তাকে আনা হবে, যিনি বলবেন ব্যথা, তারপর তিনি মন্ত্রিত্বের পদ থেকে সরাবেন? তখন আবার সাংবাদিক সম্মেলন করে জনগণের সামনে এসে বলবেন আমি তো জানতাম না। কতদিন আর নাটক করবেন? আর একটু নাটক বন্ধ করুন না। অনেক নাটক দেখলো, ফলে নাটক বন্ধ করুন, দিয়ে আপনার উপর যে কাজ অর্পিত হয়েছে সেই কাজগুলো করুন। দয়া করে আর নাটক করবেন না।
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, কেন পার্থ চট্টোপাধ্যায় বলছেন না তিনি নির্দোষ? তিনি যে নির্দোষ নন তা তো প্রমাণ হয়েই গেল। এর আগেও তো অনারেবল জাস্টিস বাগ কমিটির রিপোর্টেই তো বলা আছে যে পার্থ চট্টোপাধ্যায় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। সেই পার্থ চট্টোপাধ্যায় তিনি এই ইললিগাল কমিটি, যে 5 সদস্যের কমিটি আছে, সেই কমিটি যারা এই ইললিগাল অ্যাপয়েন্টমেন্টগুলো মনিটর করেছে, সুপারভাইজ করেছে, সেই কমিটিতে তিনি নির্দেশ দিয়ে তৈরি করিয়েছেন। ফলে ইললিগালিটির সঙ্গে তিনি যে যুক্ত ছিলেন এ তো অনারেবল জাস্টিস বাগ কমিটির রিপোর্ট থেকেই পরিষ্কার। ফলে তিনি নির্দোষ বলার জায়গাতেই নেই। তিনি বলবেন কিভাবে? হ্যাঁ, নিশ্চিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ প্রমাণ হবে, সেই প্রমাণ হ্যাঁ কিছুটা সময় সাপেক্ষ অবভিয়াসলি, কিন্তু তার মানে এই নয় যে তিনি একদম নির্দোষ। তিনি কিচ্ছুই জানতেন না, ভাজা মাছটি উল্টে খেতে জানতেন না। এখন সকলে বুঝে গেছে কি কি জানতেন আর কি কি জানতেন না। জেরায় অর্পিতা মুখোপাধ্যায় মন্তব্য করেছেন যে তার ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায় দলের কর্মীরাই টাকা রেখে যেত এবং যে ঘরে টাকা রাখা হতো সেখানে অর্পিতার ঢোকার অনুমতি পর্যন্ত ছিল না। কি বলবেন? এখন কে কার ঘাড়ে দোষ চাপাবেন বা কি করবেন, না কি সত্য ঘটনা ঘটবে না কি ঘটেছিল, তদন্ত চলতে দিন। দেখুন, আলটিমেট বেনিফিশিয়ারিকে সঠিক তদন্ত হলে নিশ্চিতভাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এর যে আলটিমেট বেনিফিশিয়ারি সেই তথ্য বেরিয়ে আসবেই, আজ না হয় কাল বেরিয়ে আসবেই, আমার দৃঢ় বিশ্বাস। এবং ওই যে বললাম, যখন মামলা শুরু করেছিলাম তখন একটাই কথা বলা হতো, যে প্রমাণ কোথায়? আজকে গোটা বঙ্গবাসী দেখছেন প্রমাণ, বান্ডিলের পর বান্ডিল। মন্ত্রী তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, একটার পর একটা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট। দেখুন, একটা কথা আছে বাংলায়, পাপ বাপকেও ছাড়ে না। পাপ করবেন আর তার সাজা পাবেন না, তার শাস্তি হবে না। হ্যাঁ, সময় লাগবে, আমাদের বিচার প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে। তারপর দের হে মাগার আন্ধের নেই, কিছুটা সময় সাপেক্ষ, কিন্তু প্রমাণ হবে, কেউ ছাড়া পাবেন না। যদি ভেবে থাকেন যে আজকে তো আমি ধরা পড়িনি তাহলে আমি বেঁচে গেলাম, না, আপনি বাঁচেননি, আপনি আরো বেশি বিপদে পড়লেন। দয়া করে যারা যারা যুক্ত সকলের সামনে এসে এই তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করুন। যত তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করবেন, নাগরিকের দায়িত্ব আপনি পালন করবেন। এবং নাগরিক দায়িত্ব পালনে যদি আপনি ব্যর্থ হন, তাহলে নিশ্চিতভাবে এই তদন্তের যে সর্বশেষ যে পরিণতি, সেই পরিণতি আপনার জন্য অপেক্ষা করবে। আর বিশ্ব ইতিহাস কি বলে জানেন তো? যে প্রতিটি স্বৈরাচারী শাসকের শেষের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। আমি আশা করব ভয়ঙ্করতম পরিণতির জন্য অপেক্ষা করবেন না, আর নিম্নমুখী চাপ তৈরি করবেন না। যত বেশি নিম্নমুখী চাপ তৈরি করবেন, তত বেশি ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে। আপনি একজন প্রশাসক, দয়া করে আপনি প্রশাসকের ভূমিকা পালন করুন। মুখ্যমন্ত্রী, আপনি আপনার কাজটি সঠিকভাবে করুন। যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিন। দয়া করে চাকরি দেওয়ার নাম করে টাকা কামাবার ব্যবস্থা তৈরি করবেন না। এই টাকা কামাবার ব্যবস্থা যেটা তৈরি করেছেন পুরো রাজ্য জুড়ে, আপনার অকর্মণ্যতার জন্যই এটা তৈরি হয়েছে। এটা অত্যন্ত স্পষ্ট হয়ে যাওয়া উচিত, কারণ রাজ্য সরকারের নির্দিষ্টভাবে সেই ক্ষমতা আছে যে একটিও ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট যদি হয়, সেই ইললিগাল অ্যাপয়েন্টমেন্টকে ক্যান্সেল করে যিনি যোগ্য, কারণ একটা নিয়োগ প্রক্রিয়ায় কি হয়, হাজার হাজার ছেলে মেয়ে একটা নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করে, কিন্তু তারা তো প্রত্যেকেই চাকরি পায় না। ধরুন সাপোজ এই যেমন টেট 2014-এ 23 লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছিল, 20 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় অ্যাপিয়ার করেছে। এই 20 লক্ষ ছেলেকে চাকরি দেননি তো, দুটো নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে সর্বমোট 60,000 ছেলেকে চাকরি দিয়েছেন।
তাহলে বাকিরা তারা চাকরি পায়নি। এই 60,000-এর মধ্যে যদি আপনি 30,000 চাকরি বিক্রি করে থাকেন, তাহলে 30,000 জনকে আপনি বঞ্চিত করেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। তাহলে এই 30,000 জনকে যদি বঞ্চিত করে থাকেন, তাহলে যারা যোগ্য তাদের বঞ্চিত করেছেন, তাহলে এই যোগ্যদের চাকরি দেবেটাকে আপনি যদি দায় না নেন। আর এই যে যদি এতগুলো ছেলে মেয়ে বঞ্চিত হয়ে থাকে, তাহলে কেন বঞ্চিত হলো? আপনার অকর্মণ্যতার জন্য। আপনি আজকে বলছেন আমি জানতাম না, ওই একজন মন্ত্রী আর তার নিচের কয়েকজন অফিসার মিলে এই টোটাল দুর্নীতিটা করে ফেললো। কেউ বিশ্বাস করবে? পাগলেও বিশ্বাস করবে না। তার একটাই কারণ, এটা একটা পিরামিড লাইক স্ট্রাকচার। এর শীর্ষে একজন অবস্থান করছেন, তার নিচের স্তরে আছে, তার নিচের স্তরে আছে, তার নিচের স্তরে আছে। একটা বৃহত্তর ষড়যন্ত্র। এই বৃহত্তর ষড়যন্ত্রের যারা যারা যে যে রোল প্লে করেছেন, যে যে ভূমিকা তারা পালন করেছেন, তাদের জন্য সেই পরিণতি অপেক্ষা করছে। কেউ হয়তো এই টোটাল পিরামিড লাইক স্ট্রাকচারে কেউ হয়তো ক্যান্ডিডেট জোগাড় করেছে, কেউ হয়তো টাকা পৌঁছে দিয়েছে, কেউ হয়তো সেই টাকাগুলো হিসাব রেখেছে। অনেক কিছু হয়েছে, অনেকেই যুক্ত। তাদের প্রত্যেককেই তদন্তের আওতাধীন করতে হবে এবং যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিতে হবে, সব থেকে জরুরি। কারণ কোন পদে, আপনি ভাবুন, কোন পদে দুর্নীতি হচ্ছে? শিক্ষক পদে। এই শিক্ষকদের কাছ থেকে কারা শিক্ষা নেবে? আগামী প্রজন্ম। তারা আগামী সমাজ তৈরি করবে। এদের মধ্যে থেকে কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইনজীবী হবে, বিচারপতি হবে। যারা দুর্নীতির ফসল, তারা কোন মানের শিক্ষা দেবে? তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে এরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়বে। ফলে সমাজের প্রতিটি ক্ষেত্রে মানের অবনমন ঘটবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলে রাখি, আপনি শুনে রাখুন, আপনি যে কাজটি করেছেন, আপনার অকর্মণ্যতার জন্য আগামী কয়েক দশক বাঙালি সমাজ তারা কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়ল। এবং বাঙালি সমাজের যে মান, সেই মানের অবনমন ঘটানোর ক্ষেত্রে আপনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আপনি শিক্ষাক্ষেত্রে এই পরিমাণ দুর্নীতি আপনার অকর্মণ্যতার জন্য ঘটলো, আপনার অপদস্থতার জন্য ঘটলো। এই পরিমাণ গণদুর্নীতি ঘটে গেল, আপনি খবরটুকু পর্যন্ত রাখলেন না। এত বড় একটা পুলিশ প্রশাসন চালান, এত বড় একটা প্রশাসন চালান, সাধারণ প্রশাসন, আপনার কাছে একটাও খবর পৌঁছালো না। আপনার অকর্মণ্যতার জন্য এই পরিমাণ ক্ষতি হয়ে গেল। শুধুমাত্র এই শিক্ষক নিয়োগে যদি দুর্নীতি হয়, একটা চাকরির দুর্নীতি নয়, এই সামগ্রিক সমাজ ব্যবস্থার উপর আঘাত। ফলে এই কথাটা মাথায় রাখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অত্যন্ত ভুল করছেন। দয়া করে আপনি যে ভুলটি করেছেন এর পাপস্খলন করুন। যারা যারা যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সেটা যদি না করতে পারেন, দয়া করে পদত্যাগ করুন। আমি জানি না এই পুরো চক্রে, এই নিয়োগ দুর্নীতি চক্রে কে কে জড়িত, এবং এর আলটিমেট বেনিফিশিয়ারি তো কেউ আছে, সেটা তদন্তে বেরিয়ে আসবে। সঠিক তদন্ত নিশ্চিতভাবে, যেহেতু কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, আমরা আশাবাদী যে হ্যাঁ, এই তদন্ত সঠিক পথেই যাবে এবং এর আলটিমেট সকলেই বিচার পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পার্থ চট্টোপাধ্যায়কে অপসারিত করা হলো কারণ তৃণমূল কংগ্রেস দল খুব কড়া। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের দায়িত্বে যে যে পদগুলি ছিল সেগুলি এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন, তার দায়িত্বে নেওয়া হয়েছে। কি বলবেন? তিনি তো, আমি আগেও বললাম যে এত কড়া দলরা একটি সাংবিধানিক আদালতের এই অবজারভেশন থাকা সত্ত্বেও একটি নির্দেশে তিনি তো ক্যাবিনেটে রেখে দিয়েছিলেন। এখনো পর্যন্ত পরেশচন্দ্র অধিকারী তার ক্যাবিনেট মন্ত্রী। সাংবিধানিক আদালতের প্রত্যাশা পূরণ হয় না এ রাজ্যে, তিনি এইসব বলে যাচ্ছেন এখনো পর্যন্ত। ও শুনলে ঘোড়াও হাসবে। ওনার কথা কেউ বিশ্বাস করেন না এখন। উনি যদি বলে থাকেন এই কথা যে তৃণমূল কংগ্রেস
দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং যারা দুর্নীতিবাজ তাদের যদি আপনি ওই তৃণমূল কংগ্রেস দল থেকে তাড়াতে চান, তাহলে ঠকবাজ থেকে গাও জ্বর হয়ে যাবে। এই একজনও এই গায়ে থাকবে না। এই তৃণমূল কংগ্রেস দলটার মধ্যে আপনি বলুন তো কোন বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই? কোন নিয়োগে দুর্নীতির অভিযোগ নেই? আপনি একটা নিয়োগ প্রক্রিয়া বলুন যে এই নিয়োগ প্রক্রিয়ায় একটাও দুর্নীতির অভিযোগ নেই, এই ব্যবস্থাপনায় একটাও দুর্নীতির অভিযোগ নেই। আচ্ছা কোন ক্ষেত্রে নেই বলুন তো? যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে এই যে সরকার চলছে, এই যে দল ক্ষমতায় আছে, এদের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ কি? আমি বলবো দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এরা দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে প্রতিটি ক্ষেত্রে। ফলে এই দুর্নীতি করে না এই দলে, এই প্রশাসনে কোনো দুর্নীতি হয় না, এইসব পাতুলতা, কেউ বিশ্বাস করে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এসএসসি চাকরি প্রার্থী যারা এতদিন ধরে অনশন করছেন খুব শীঘ্রই তিনি তাদের সঙ্গে দেখা করবেন এবং কথা বলবেন তাদের সঙ্গে। এতদিন এই মন্তব্য। এর আগে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন। ইভেন ওই তারা যখন প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিল সেখানে সেই মঞ্চে তিনি এসেছিলেন, তিনি প্রতিশ্রুতিও দিয়ে গেছিলেন। এতদিন ধরে তো প্রতিশ্রুতি পালন করেননি, কেন করেননি? এবং শুধু তাই না, এই যে ছেলেমেয়েরা আজকে বসে আছে গান্ধী মূর্তির পাদদেশে, তাদের বসার অধিকারটুকু পর্যন্ত দেননি। যেখানে গিয়ে তাদের কথাটুকু শোনাতে যেত, ডান্ডা মেরে বের করে দিতেন। বিকাশ ভবনে কুকুর ছাগলের মতো ব্যবহার করতেন। তারা এসে আমাকে বলে গেছে কুকুর ছাগলের মতো ব্যবহার করতেন। এবং শুধু তাই না, আজকে যাদের দেখছেন না সিবিআই দপ্তরে ছুটছে, তারা একসময় বলেছিল সেই অফিসার যে তোমরা জাহান্নামে যাও। সেই ভিডিও তো আপনারাই দেখিয়েছেন, সংবাদ মাধ্যম দেখিয়েছে। ফলে যাদের জাহান্নামে যেতে বলতেন তাদের অপরাধ কি? তাদের একটাই অপরাধ, তারা ওই যে বান্ডিল দেখছি না, নোটের বান্ডিল, সেই নোটের বান্ডিল দিতে পারেনি। এটাই হচ্ছে তাদের সব থেকে বড় অপরাধ। তারা যোগ্য চাকরি প্রার্থী, তারা মেধাবী। এ রাজ্যে মেধা সম্পন্ন হওয়াটা একটা অপরাধ। মেধা সম্পন্ন না হলেও চলবে, আপনাকে নট সর্বস্ব হতে হবে। টাকা দেবেন, চাকরি পাবেন। টাকা দেয়নি, অপরাধী, জাহান্নামে যাও। ঘাড় ধাক্কা দেবে বের করে দেওয়া হয়েছে। আর আজকে সহানুভূতি দেখাতে এসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? তিনি একজন সাংসদ, তিনি মুখ্যমন্ত্রী, তিনি কোনো দপ্তরের মন্ত্রী যে তিনি সমস্ত সমস্যার সমাধান করে দেবেন? তিনি আসুন, অবশ্যই তিনি জনপ্রতিনিধি, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, তিনি নিশ্চিতভাবে আসুন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যার উপর দায়িত্ব অর্পিত হয়েছে, তিনি তো এখনো পর্যন্ত স্বীকার করছেন না যে এই অপরাধ সংগঠিত হয়েছে এবং তার অদক্ষতা এবং অকর্মণ্যতার জন্য এই অপরাধ সংগঠিত হয়েছে। আগে স্বীকার করতে শিখুন, তবেই তো। আগে আপনি যদি নাই মনে করেন যে এটা আমার ভুল হয়েছে, তার ভুলের সংশোধন করবেন কিভাবে? উনি এখনো পর্যন্ত স্বীকারই করছেন না যে ভুল হয়েছে। ফলে ভুল সংশোধনের জন্য আগে ভুলটা স্বীকার করাটা জরুরি। তিনি সেটা করছেন না। আশা করি তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে তিনি তার পরিণতির দিকে আগাচ্ছেন। এবং আমি আগেও বলেছি, আবারও বলছি, প্রতিটি স্বৈরাচারী শাসকের শেষের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। প্রশাসনে থেকে দীর্ঘদিন মিথ্যা কথা বলা যায় না, এবং মিথ্যা কথা, হ্যাঁ, দুদিন সময় লাগে, কিন্তু সেটা ধরা পড়বে না। ঠিক আছে? দয়া করে আর মিথ্যা কথা বলবেন না। এবার বন্ধ করুন মিথ্যা কথা বলা। অর্পিতা পার্থর কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত 50 কোটি টাকা সহ লক্ষাধিক টাকার গয়না উদ্ধার হয়েছে। বাংলার মানুষ প্রশ্ন তুলছে, এই দুর্নীতির শেষ কোথায়? যে দুর্নীতি যারা করেছেন তারা বলতে পারবেন। তাদের এই লোভ, লালসা, লিপ্সা কবে অবদমিত হবে তারাই বলতে পারবেন। আমাদের দুর্ভাগ্য হলো তারা প্রশাসনে বসে, তারা ক্ষমতার শীর্ষে, আমরা বারবার তাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছি,
ফলে তারা ভাবছেন তারা যা যা করেছেন সব ঠিক। তারা তো একটাই ওই জাস্টিফাই করার একটাই পয়েন্ট যে আমরা ভোট পাচ্ছি, অতএব আমরা যা করেছি ঠিক। তাহলে এটা যদি যুক্তি হয়, তাহলে গুজরাটের গণহত্যাকে বলতে হয় ঠিক, তাহলে হিটলারের প্রতিটি কৃতকর্মকে বলতে হয় ঠিক। তিনি তো ভোটের দ্বারা নির্বাচিত হয়েছিলেন হিটলার। নরেন্দ্র মোদী গুজরাট গণহত্যার পর দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ফলে আপনি ভোট পাচ্ছেন মানেই আপনার প্রতিটি কৃতকর্ম ঠিক হবে, একদমই এই যুক্তি ধোপে টিকে না। হ্যাঁ, আমরা তাকে এই অপকর্ম করার সুযোগ করে দিচ্ছি, ভোট দিয়ে নির্বাচিত করে তাকে এই অপকর্ম করার সুযোগ তৈরি করে দিয়েছি। আমরা সেই পরিমাণ অপরাধী।